সীমান্তে আবারও ঝরল প্রাণ। পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশের মৃত্যু। মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পচা তরকারি কিনাই না, তারপরও 80টা 90টা 60টার নিচে পাওয়া যায় না। 800-1000 টাকা ইনকাম, তারা এই ঢাকা শহরে থাকা এবং খাওয়া খুবই কষ্টকর। বাজারে উচ্চমূল্যের কাছে অসহায় সাধারণ মানুষ। মূল্যস্ফীতির চাপ সামলাতে পণ্য সরবরাহে আমদানি বৃদ্ধির বিকল্প নেই মত অর্থনীতিবিদদের। ব্যয় সংকোচন নীতিতে চলার পরামর্শ। প্রধানমন্ত্রীর পদত্যাগের রাজনৈতিক সংকটে ফ্রান্স, চাপে প্রেসিডেন্ট ম্যাক্রো। পদত্যাগ না করার ঘোষণা, কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা। এবং রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল হাফ ম্যারাথন প্রতিযোগিতা। পরিবেশ বাঁচাতে প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা অ্যাথলিটদের, ধারাবাহিকতার আশ্বাস আয়োজকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। পঞ্চগড়ের মোমিনপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ ঝরল এক বাংলাদেশের। নীলফামারীর 56 বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কয়েকজন বাংলাদেশি সীমান্ত পাড়ি দিয়ে ভারত যায়। শুক্রবার ভোরের দিকে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ধাওয়া করে, এক পর্যায়ে গুলি চালায়। তাদের দাবি, বাংলাদেশিরা বটি ও বাঁশের লাঠি দিয়ে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। এ সময় ঘটনাস্থলে নিহত হন আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় ভারতীয় বাহিনীর সদস্যরা। পতাকা বৈঠকে লাশ ফেরত আনা হবে বলে জানিয়েছেন নীলফামারীর 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুজ্জো। মাথা খারাপ আমার তো এটা না, ওরা এই বাউন্ডারি তার কাটা থাকবে না, ওয়াল দিয়ে দেবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশকে আমরা উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শান্তির সাথে বসবাস করার জন্য সব রকম ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হওয়া। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। যারা যত চেষ্টা করুক, অনেকে সাহস করছে, দুঃসাহস করছে, আমরা বলছি এটা আপনাদের দুঃসাহস। এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে। ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে এই 5ই আগস্টের মাধ্যমে পারে, এই 6 ডিসেম্বরের মাধ্যমে পেরেছে। অতএব বাংলাদেশের মানুষ এটা প্রমাণ করেছে। তাই আমরা জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার জন্য, ঐক্যবদ্ধভাবে আমাদের এই যে সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। এবং যত দ্রুত দেশে নির্বাচন হয়, জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কীভাবে চলবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাব থেকে। সরকারি দেয়া হিসাবের চেয়ে বাস্তবে মূল্যস্ফীতি আরও বেশি। শ্বেতপত্র প্রণয়ন কমিটি এমন দাবি করার 3 দিন পর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানালো, নভেম্বরেও ধরা যায়নি পাগলা ঘোড়ার মতো ছুটে চলা মূল্যস্ফীতির লাগাম। ব্যয়বৃদ্ধির এই দৌড়ে তাই নিত্যপণ্যের বাজারে বাড়ছে সাধারণ মানুষের অসহায় আত্মসমর্পণের গল্প। ভালো তো দূরে থাক, পচা গলা সবজি কিনতেও হিমশিম খাচ্ছেন তারা। এই অবস্থায় উচ্চ প্রবৃদ্ধির স্বপ্নে বিভোর না হয়ে আগামী অর্থ বছরেও ব্যয় সংকোচন নীতিতে চলার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। জিনাতারা যশোর রিপোর্ট। পচা তরকারি কিনাই না, তারপরও 80টা 90টা 60টার নিচে পাওয়া যায় না। বালা খাবার গেলে 100-120 টাকা লাগে। কিনতে কষ্ট হয়। মহাখালীর রেল লাইনের পাশের এই বাজারগুলো যেন চড়া মূল্যস্ফীতির বড় সাক্ষী। জীবনযাপনের ব্যয় বৃদ্ধির সঙ্গে না পেরে পচা গলা সবজি নিয়েও বিক্রির অপেক্ষায় রয়েছেন বিক্রেতারা। আর যারা ক্রেতা হয়ে আসছেন এসব কিনতে, তারাও জানাচ্ছেন নিত্যদিনের ব্যয় বৃদ্ধির কাছে অসহায় আত্মসমর্পণের গল্প। এখন চলবো কেমন? আগে যে পেঁয়াজ 50 টাকা 60 টাকা পেঁয়াজ কিনতাম, 120 টাকা করে পেঁয়াজ। 800-1000 টাকা ইনকাম, তারা এই ঢাকা শহরে থাকা এবং খাওয়া খুবই কষ্টকর। চাউলের দাম
নাই কর্ম কি করে খাম কি করে চলম। এই গল্পের কিছুটা উঠে আসছে সংখ্যা তত্ত্বেও। বিবিএস বলছে অক্টোবরের পর নভেম্বরেও খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ঠেকেছে 13.80%। যদিও গেল সোমবার শ্বেতপত্র প্রণয়ন কমিটি জানিয়েছে বাস্তবে মূল্যস্ফীতি আরও বেশি থাকে। সার্বিক মূল্যস্ফীতি 10 থেকে 11% দেখালেও প্রকৃত অর্থে তা ছিল 15 থেকে 17%। জীবনযাপনের খরচ বৃদ্ধির হিসেব নিয়ে সরকারি সংস্থার এমন কারচুপির মধ্যে মূল্যস্ফীতির লাগাম টানতে আগামী অর্থ বছরে উচ্চ প্রবৃদ্ধি নয় বরং সংকোচনমুখী যাত্রা অব্যাহত রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে কেউ প্রবৃদ্ধি নিয়ে অত বেশি চিন্তিত। যেটা হচ্ছে আমাদের স্ট্যাবিলাইজেশনের দিকে যেতে হবে। আমাদের যেমন চাহিদা সংকোচন নীতি চলছে মূল্যস্ফীতিকে লাগাম টেনে ধরার জন্য, এটার সঙ্গে আমাদের সরবরাহ বাড়াতে হবে, সেটার বিকল্প নাই। মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়ার জন্য পণ্যের সরবরাহ বাড়াতে আমদানি বৃদ্ধি ছাড়া সহজ বিকল্পও নেই তাদের পরামর্শে। মূল্যস্ফীতি কমাতে হলে আমাদেরকে কিন্তু আমদানি করে সরবরাহ বাড়ানোর খুব একটা বিকল্প আমি এই মুহূর্তে দেখছি না। শুধু কি খাদ্যপণ্য কিনতে, পরিবহন, শিক্ষা, চিকিৎসা, বিনোদনের মতো খাদ্য বহির্ভূত খাতেও সাধারণ মানুষকে সামাল দিতে হচ্ছে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির চাপ। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন অনুযায়ী 2022 সালে করোনা এবং মূল্যস্ফীতির প্রভাবে প্রায় 27.5 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে গিয়েছিলেন। এখনো যারা কোনো মতে টেনে টুনে দারিদ্র্যসীমা পার করে বসবাস করছেন কিংবা মধ্যবিত্তরা, তারা লড়াই করছেন উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন মূল্যস্ফীতি কমে যাওয়ার সুখবর আসবে না রাতারাতি, তবে জনগণকে স্বস্তি দিতে পদক্ষেপ নিতে হবে অতি দ্রুত। চিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও স্বস্তি নেই দামে। এদিকে সপ্তাহ ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানী মোহাম্মদপুরে টাউন হলে আছেন রিপোর্টার MS আরিফিন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফিন, মাসের প্রথম সপ্তাহের বাজার আজ। এদিন আসলে ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে সরগরম থাকে বাজার। বেশ কিছু পণ্যের ওঠানামার মধ্য দিয়েই কিন্তু বাজারে কেনাবেচা চলছে। কিন্তু এই মুহূর্তে যেটি আজকের বাজারের সবথেকে বড় সংকটের চিত্র, সেটি কিন্তু হচ্ছে সয়াবিন তেল বাজারে একদমই সংকটময় অবস্থা রয়েছে। ক্রেতারা এসে বেশ কিছু দোকান ঘুরেও আসলে সয়াবিন তেল কিনতে পারছেন না। সেটি 1 লিটার, 2 লিটার কিংবা 5 লিটার যে পরিমাণই হোক, সেটি কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা বলছেন যে ডিলারদের কাছ থেকে চাহিদা মতো সরবরাহ তারা পাচ্ছেন না। তারা যে পরিমাণ চাহিদা ডিলারদেরকে দিচ্ছেন সয়াবিন তেলের, এর বিপরীতে খুবই কম সংখ্যক সয়াবিন তেল সরবরাহ করা হচ্ছে এবং একই সাথে বিক্রেতাদেরকে বাধ্য করা হচ্ছে সাবসিডিজ কিছু পণ্য নিতে, যেমন চিনি কিংবা সরিষার তেল কিংবা হচ্ছে চিনি গুঁড়া চাল প্যাকেজ আকারে সয়াবিন তেলের সঙ্গে কিন্তু বিক্রেতাদেরকে এগুলো কিনতে বাধ্য হতে হচ্ছে। যে কারণে সাধারণ ক্রেতারা যখন দোকানে আসছেন তারা কিন্তু এই তেল কিনতে পারছেন না। কিনতে গেলে বিক্রেতারা তাদেরকে সাথে অন্য পণ্য কিনতে বলছেন, যে কারণে বাধ্য হয়ে ঘুরে চলে যেতে হচ্ছে ক্রেতাদের। এবং ক্রেতারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে প্রয়োজনে তেলের দাম বাড়ানো হোক, কিন্তু বাজারে যে সংকট তেলের, এইটা কেন? কারণ রান্নার কাজে তো অতি প্রয়োজনীয় যে তেল, এইটি কিন্তু তারা না পেয়ে ফেরত যেতে হয়ে যাওয়ার কারণে তারা আসলে ক্ষোভ প্রকাশ করেছেন। এবং একই সাথে অন্য যে চিত্র, সেটি হচ্ছে যে রমজান উপলক্ষে যে প্রয়োজনীয় পণ্য ছোলা এবং চিনি, এগুলোর দাম কিন্তু কেজিতে 5 থেকে 6 টাকা করে কমেছে। বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি কেজি চিনিতে 5 টাকা কমে 125 টাকা প্রতি কেজি, এবং ছোলাতেও প্রায় 5 থেকে 6 টাকা কমে 122 থেকে 24 টাকা বিক্রি হচ্ছে ছোলা। এছাড়া সবজির কথা যদি বলি, শীতকালীন সবজির দাম কিন্তু আসলে শীতকাল অনুযায়ী কমেনি। ম্যাক্সিমাম সবজি কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়, যে কারণে আসলে ক্রেতারা বলছেন যে এটি আসলে তাদের জন্য বাড়তি দামি বলা চলে। সবকিছু মিলিয়ে যদি বলি, শুক্রবারের বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। বাজার পরিস্থিতির খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম মোহাম্মদপুরে টাউন হল থেকে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে রাজধানী শাহজাহানপুর ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় নায়েবে আমির অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগ পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। অনুষ্ঠানে শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ বলেন, পতিত ফ্যাসিস্টদের আর কোনো ষড়যন্ত্র সফল হবে না। বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না।
আমাদের নিজাম সাহেবকে হত্যা করেছে প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে। আজকেও আমাদের শহীদ সাইফুল ইসলামকে হত্যা করেছে তাদেরই চক্রান্তে। চট্টগ্রামের রক্ত এই পৃথিবীতে বৃথা যাবে না। চট্টগ্রামের রক্ত দিয়ে বাংলাদেশ নতুন করে আরেকবার স্বাধীনতাকে অর্থবহ করে তোলা হবে। শহীদ সাইফুল ইসলামের রক্ত শুধু চট্টগ্রামকেই মুক্ত করে নাই। শহীদ সাইফুল ইসলামকে হত্যা করার অপরাধে যাদেরকে এই পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, আমরা যদি লক্ষ্য করি তাহলে খেয়াল করব বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে। আমাদের ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে মুসলিম ভাইদের সাথে তারা বলতে শুরু করেছে শেখ হাসিনার সেই অপরাজনীতি আর প্রতিবেশী রাষ্ট্রের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে প্রজাপতি মেলা, সেখানে আছেন রিপোর্টার ফারজানা লিনা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। লিনা, প্রকৃতির মাঝে বাহারি রঙের প্রজাপতির ছুটাছুটির যে আনন্দ, সেই আনন্দকে নিজেদের মধ্যে, শিশুদের মধ্যে এবং নানা বয়সী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে প্রতি বছরের মতোই সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এবারও আয়োজন করা হয়েছে প্রজাপতি মেলা 2024-এর। সকাল 9টার পর থেকেই কিন্তু আয়োজন শুরু হয়ে যায় নানা রকমের অনুষঙ্গের মধ্য দিয়ে। প্রথমেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, এবছরের বাটারফ্লাই অ্যাওয়ার্ড দেওয়া হয়, এছাড়া নানা ধরনের নানা ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। এবং একই সাথে এই মেলায় আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন একদিকে যেমন নানা ধরনের প্রকৃতি বান্ধব পণ্যের মেলা, পণ্য সামগ্রী অর্থাৎ গহনা অলংকার, নানা ধরনের খেলনা শিশুদের, এসবে যেমন বিভিন্ন রকমের স্টল দেওয়া হয়েছে, আবার একই সাথে নানা ধরনের খাবারের সামগ্রীও রয়েছে। এছাড়া বিশেষ আকর্ষণ হচ্ছে শিশুদের জন্য এখানে রয়েছে নানা রকমের প্রজাপতিকে কেন্দ্র করে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বা ছবি আঁকার নানা সামগ্রী, যে যেমন খুশি ছবি আঁকতে পারছে। একই পাশে এক পাশে রয়েছে মিমিক্রি প্রদর্শনী। কিছুক্ষণ আগেই কিন্তু পাপেট থিয়েটার তারা একটি পরিবেশনা, দারুণ একটি পরিবেশনা করেছে, যেটি শিশুদের জন্য ছিল বিশেষ আকর্ষণ। এছাড়া এই মুহূর্তে জহির রায়হান মিলনায়তন অডিটোরিয়ামের ভেতরে চলছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আর এই চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি শেষ হয়ে গেলেই শিশুদেরকে বাছাই করে তাদের মধ্য থেকে পুরস্কার দেওয়া হবে। এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পরপরই আরেকটি বিশেষ আকর্ষণ রয়েছে, সেটি হচ্ছে নানা রঙের বাহারি সাজে ঘুড়ি বানিয়ে সেই ঘুড়িকে আকাশে উড়িয়ে দেয়া হবে। এবং এই যে আয়োজন, সেখানে কিন্তু যারা অভিভাবক রয়েছেন তারা তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন। মূলত প্রজাপতি যে কেবলমাত্র সৌন্দর্যের একটি অংশ পরিবেশের, সেটিই নয়, বরং বলা যায় যে পরিবেশের যে বিপর্যয় রোধ, প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করা এবং প্রজনন থেকে শুরু করে প্রজনন এবং পরিবেশের বিস্তার করার জন্য কিন্তু এই প্রজাপতি রয়েছে নানা বিশেষ গুরুত্ব। এবং সেই গুরুত্বকে ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে এই সচেতনতা তৈরি করতে কিন্তু এই বিশেষ আকর্ষণ, এই বিশেষ আয়োজন করা হয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে শিশুরা বিশেষ করে ভিড় করছে, যেখানে নানা রকমের প্রজাপতি দেখতে পাচ্ছে তারা, যেটা হয়তো বা বাসা কিংবা তাদের প্রতিদিনের জীবনে এত বাহারি রঙের প্রজাপতির আসলে দেখা মেলে না। তাই একেবারে নিজের হাতে দেখার জন্য তারা এখানে চলে এসেছেন এই আয়োজন দেখতে। এই ছিল আমার কাছে আয়োজন থেকে শেষ পর্যন্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে প্রজাপতি মেলা, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। 2 বছরেরও বেশি সময় ধরে সহকারী পরিচালক ছাড়াই চলছে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়। অতিরিক্ত দায়িত্ব পালন করা কর্মকর্তা ঠিকমতো সময় দেন না বিআরটিএতে। এমন পরিস্থিতিতে একদিকে বেড়েছে দালালের দৌরাত্ম্য, তেমনই ভোগান্তি বেড়েছে সেবাগ্রহীতাদের। অভিযোগ আছে ওই অফিসে কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে চলছে 9/6 কর্মকাণ্ড। আশিকুর রহমানের রিপোর্ট। ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েও এখন আর চিনছেন না সেবাগ্রহীতাকে। ঘুষ দিয়েও ড্রাইভিং লাইসেন্স না পেয়ে বিআরটিএ কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডার এই দৃশ্য রাজবাড়ীর। সদুত্তর দিতে না পারায় তোপের মুখে মোটরসাইকেল নিয়ে দ্রুত সটকে পড়েন অভিযুক্ত ওই কর্মচারী। ভুক্তভোগীর অভিযোগ, পরীক্ষা ছাড়াই লাইসেন্স দেওয়ার প্রলোভনে 3 বছর আগে 8,000 টাকা ঘুষ নেন বিআরটিএ অফিসের অফিস সহায়ক গোলাম মোস্তফা। দিনের পর দিন অফিসে ঘুরিয়েও লাইসেন্সের হদিস নেই। টাকা ফেরত চাইলেও অস্বীকার করছেন মোস্তফা। বলছিল যে পরীক্ষায় আমি পাশ করাই দেব, তুমি আমাকে 8,000 টাকা দিবা,
আমি ব্যাংকে টাকা জমা দিয়েছিলাম 3200 কয়েক টাকা, আর বাদ বাকি টাকা আমি ওকে দিয়ে দিয়েছিলাম। এখন আমার কাজ সম্পূর্ণ হয়নি, আমার কাজ কিছুই হয় নাই। সহকারী পরিচালক না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালনকারী কর্মকর্তা সপ্তাহে অফিস করেন মাত্র 2-1 দিন। এ সুযোগে বেড়েছে দালালের দৌরাত্ম্য। অভিযোগ আছে ওই অফিসের কিছু অসাধু কর্মচারীর চোখ সাজসের। এমনকি ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার খাতা দেখার পাশাপাশি দাপ্তরিক কাজও করেন চিহ্নিত দালালরা। ক্ষোভ ভুক্তভোগীদের। পরীক্ষায় পাশ করে থাকে, তাদের পাশ না দিয়ে সেরে যারা টাকার মাধ্যমে সাধুবাবাদরি করতেছে তাদের আর কি পাশ করা হচ্ছে। বিআরটিএ থেকে এই দালাল উচ্ছেদ করা হোক এবং যারা সাধারণ জনগণ আছি তাদেরকে এই ভোগান্তি থেকে মুক্তি করা হোক। এসব নিয়ে সদুত্তর নেই মোটরযান পরিদর্শকের কাছে। দালালকে পাশে বসিয়ে পরীক্ষার খাতা দেখলেও সাফাই গাইলেন তিনি। খাতা দেখেন না তো? আমি তো বারবার বললাম উনি খাতা দেখেননি। খাতা এখানে আমরা সদস্যরাই দেখি, কিন্তু সে রোল নাম্বারটা সিরিয়াল করতেছিল। সমস্যা সমাধানের গতানুগতিক আশ্বাস জেলা ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটির সভাপতির। রাজবাড়ী বিআরটিএতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে এটাকে দালাল মুক্ত করা এবং দুর্নীতি মুক্ত করা। আমরা সেজন্যই কাজ করে যাচ্ছি। প্রতি মাসে অনলাইনে 500-র বেশি নতুন ড্রাইভিং লাইসেন্স ও 350 নবায়নের আবেদন রাজবাড়ীতে জমা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। চাঁপাইনবাবগঞ্জের নাচলে ধানক্ষেত থেকে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতের পাশে একটি ড্রেনে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। নিহত কামরুল ইসলাম নাচল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি নিয়মিত মাদক গ্রহণ করতেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এবার বাণিজ্যের খবর। সপ্তাহ জুড়ে লেনদেনের হিসাবে সূচকের পতন না হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে কমেছে বাজার মূলধন। আশার আলো দেখানোর পর পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে গেল সপ্তাহের শেষ 2 কার্যদিবসের দৈনিক লেনদেন। এমন লেনদেনের মধ্যেই 1 মাস পর ঘুরে দাঁড়িয়েছে আর্থিক প্রতিষ্ঠান, ফার্মা ও কেমিক্যাল খাতের শেয়ারের লেনদেন। তবে পতনে পড়েছে ব্যাংক বিমা। এদিকে দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে জায়গা পায়নি এই ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান। ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান সূচক 41.55 পয়েন্ট কমলেও সপ্তাহ জুড়ে লেনদেনের হিসাবে তা 4 পয়েন্টের কিছুটা বেড়ে থেকেছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যাচ্ছে প্রথম কার্যদিবসে দৈনিক লেনদেন হোঁচট খেলেও পরদিনই 100 কোটির বেশি বেড়ে পার হয় 500 কোটি টাকার গণ্ডি। পরদিন আরেক দফায় বেড়ে দাঁড়ায় 512 কোটি টাকায়। এরপর ধারাবাহিক পতনের মুখে শেষ কার্যদিবসে দৈনিক লেনদেন 141 কোটি টাকা কমে দাঁড়ায় 335 কোটি 18 লাখ টাকায়, যা গেল সপ্তাহের সর্বনিম্ন। দৈনিক লেনদেনের এই বেহাল দশায় ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে 651 কোটি 41 লাখ টাকা। এদিকে সপ্তাহ জুড়ে লেনদেনে আবারও হতাশ করেছে ব্যাংক খাত। প্রায় 10% কমে দৈনিক গড় লেনদেন 70 কোটি 82 লাখ টাকা থেকে নেমেছে 63 কোটি 80 লাখ টাকায়। কমেছে জীবন বীমা ও সাধারণ বীমার লেনদেনও। এ সময় বিনিয়োগকারীদের টেনেছে আর্থিক প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ড। 1 মাস পর ঘুরে দাঁড়ানো ফার্মা ও কেমিক্যাল খাতের 34 কোম্পানির গড় লেনদেন 46 কোটি 55 লাখ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 66 কোটি 10 লাখ টাকায়। দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে প্রথমেই রয়েছে বি ক্যাটাগরির ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। দ্বিতীয় অবস্থানে রয়েছে জেড ক্যাটাগরির মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এরপরের অবস্থানেও জেড ক্যাটাগরির কোম্পানি দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে বি ক্যাটাগরির দেশ গার্মেন্টস লিমিটেড ও এমএল ডাইং লিমিটেড। এদিকে দরপতনের শীর্ষ 5 কোম্পানি হলো এমারেল্ড ওয়েল্ড ইন্ডাস্ট্রি লিমিটেড, নিউ লাইন ক্লথিংস লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, কোহিনুর কেমিক্যাল কোম্পানি ও এনআরবি ব্যাংক লিমিটেড। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চামড়া শিল্পের বর্জ্য থেকে উৎপাদন সম্ভব, টাইলস থেকে শুরু করে বন্ডেড লেদার। বছরে যা আয় করা সম্ভব 400 থেকে 500 কোটি টাকা। পাশাপাশি ট্যানারির বর্জ্য অপসারণ প্রতিকৃতি বান্ধব হলে বাড়বে পণ্যমূল্য। অর্থনীতিবিদরা বলছেন, এর মাধ্যমে শুধু নদী দূষণ কমবে এমনটা নয়, ঘুরে দাঁড়াবে চামড়া শিল্প। ধ্রুব ব্যানার্জির 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় ও শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নিজাম ও শেখ নাহিদ।
পচা গলা দুর্গন্ধযুক্ত কঠিন বর্জ্য, আছে ক্যান্সার সৃষ্টিকারী ক্রোমিয়াম মিশ্রিত তরল। ট্যানারি শিল্প ধলেশ্বরী নদীর পানি থেকে শুরু করে বায়ু সবই করে তুলছে দূষিত। অনেকেরই ধারণা পরিবেশগত দিক ছাড় দিলেও এগিয়ে যাচ্ছে চামড়া শিল্প। বাস্তবতা এমনটা নয়। উন্নত দেশগুলোতে চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে প্রয়োজন হয় লেদার ওয়ার্কিং গ্রুপ সনদ। এ সনদ পেতে মোট 1710 নম্বরের মূল্যায়নে 300 নম্বরই থাকে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত। দেশে 2 শতাধিক কারখানার মধ্যে এ সনদ রয়েছে মাত্র 7টির, যার মাঝে সাভারের বিসিক শিল্পনগরীতে রয়েছে মাত্র 1টি। ফলে ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে স্থানান্তরের পরও ঘুরে দাঁড়াতে পারেনি চামড়া শিল্প। মাত্র 2 অর্থবছর ছাড়া কোনো বছরই পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। সঙ্গে রয়েছে পরিবেশ দূষণ। এই উভয় সংকটের সমাধান মিলবে কিসে? বিশেষজ্ঞদের মত, তরল বর্জ্যের ক্ষেত্রে একটু সচেতন হলেই নদী এবং পরিবেশের জন্য মারাত্মক ক্রোমিয়াম বর্জ্য থেকে আলাদা করে আবারও ব্যবহার সম্ভব। ওয়াটার পলিউশনটাকে প্রিভেন্ট করার জন্য সেখানে কস্ট ইফেক্টিভ না হলে এটাকে রিজেনারেট করা দরকার। অ্যাজ ওয়েল এজ ফাইনালি এটাকে পিউরিফাই করে এগেইন ট্রেনিংয়ে এটাকে ইউজ করা যেতে পারে। এবার আসি কঠিন বর্জ্যের কথায়। চারিদিকে কঠিন বর্জ্যের ভাগাড়, আছে দুর্গন্ধ। প্রতি বছর হিসাব মতে এখানে প্রায় 90,000 মেট্রিক টন চামড়ার কঠিন বর্জ্য জমা হয়। এগুলো দিনের পর দিন এখানে পচে গলে পরিবেশকে করে তোলে দূষিত। দূষণের এই মহোৎসবের মাঝেও সংশ্লিষ্টরা বলছেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক অবকাঠামো গড়তে পারলে প্রায় 95% বর্জ্য দিয়েই টাইলস থেকে শুরু করে বন্ডেড লেদার সহ বিভিন্ন উপাদান তৈরি করা সম্ভব হবে, যা থেকে প্রতি বছর 400 থেকে 500 কোটি টাকা বাড়তি আয় সম্ভব। শেভিং ডাস্ট দিয়ে আমরা বন্ডেড লেদার করতে পারি, লেদার বোর্ড করতে পারি। তারপরে হচ্ছে আমরা যেটা র হাইটস থেকে জিলাটিন করতে পারি, তারপরে এটাতে ক্যাপসুলের কাভার করতে পারি। এগুলো প্রজেক্ট যখন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আমার ডাম্পিং ইয়ার্ডের লোডটা কমে যাবে। অর্থনীতিবিদদের মত, পরিবেশ বান্ধব আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় শুধু নদী দূষণই কমবে এমনটাই নয়। LWG সনদ পেলে বহির্বিশ্বে বাড়বে দেশের চামড়ার কদরও। প্রায় 100% আসলে মূল্য সংযোজনের সুযোগ রয়েছে। উচ্চ মূল্যের পণ্য আমরা রপ্তানি করতে পারি যদি আমরা এই দেশের ভিতরে যে এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স সেটাকে ঠিক রাখতে পারি। শিল্পনগর তৈরি করলাম চামড়ার জন্য, পরিবেশগত যে কমপ্লায়েন্সের ইস্যুগুলো কি সেটা যদি অ্যাড্রেসই করতে না পারি তাহলে লাভটা কি? এবছর চামড়া শিল্পনগরীর 6টি প্রতিষ্ঠানকে নিজস্বভাবে ইটিপি তৈরির অনুমতি দেওয়া হয়েছে। পরিবেশের স্বার্থে ব্যাপারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবিদরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বিরোধীদের চাপে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্রেসিডেন্টের মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত তার স্থানে তিনি বহাল থাকবেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আরও বলেছেন, কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। এর মধ্যে ফ্রান্সের গণমাধ্যমে উঠে এসেছে বেশ কয়েকজন ব্যক্তির নাম যারা থাকতে পারেন সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকায়। এই তালিকায় রয়েছে প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কয়েকজনের নাম। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক জটিলতায় ভুগছে ইউরোপের দেশ ফ্রান্স। বিরোধী দলীয় আইন প্রণেতারা বার্নিয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলায় প্রধানমন্ত্রীর পদত্যাগের পর প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকেও পদত্যাগের জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। যোগ্য প্রার্থীর সন্ধান করছে দেশটির প্রেসিডেন্ট। তবে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, বিরোধী বামপন্থী দলগুলোর চাপে পদত্যাগ করবেন না তিনি। প্রেসিডেন্টের মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত তার স্থানে তিনি বহাল থাকবেন। বলেন, খুব শিগগিরই ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর নাম। এরই মধ্যে ফ্রান্সের গণমাধ্যমে উঠে এসেছে বেশ কয়েকজন কর্তা ব্যক্তির নাম যারা থাকতে পারেন সম্ভাব্য প্রধানমন্ত্রীর তালিকায়। তালিকার শুরুতেই যার নাম আসে তিনি হলেন 38 বছর বয়সী সেবাস্তিয়ান লেকর্নু। তিনি বার্নিয়ের সরকারের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অস্ত্র সরবরাহের জন্য বিশেষ ভূমিকা রেখেছেন লেকর্নু। তবে সম্প্রতি ম্যাক্রোর প্রতিপক্ষের সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জনও শোনা গেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যমগুলো। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। এরপরেই আছেন 73 বছর বয়সী ফ্রাঁসোয়া বাইরু। দেশটির রাজনৈতিক মহলে বেশ আলোচিত নাম তার। ছিলেন বিচারমন্ত্রী হিসেবেও। 2015 সালে প্যারিস হামলার সময় ফরাসি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন 61 বছর বয়সী বার্নার্ড কাজেনেভ। তার প্রার্থিতা ম্যাক্রোর জন্য সোশ্যালিস্ট আইন প্রণেতাদের কাছে একটি বার্তা হতে পারে, যাতে তারা জোট থেকে বেরিয়ে আসতে পারে, কারণ দীর্ঘদিন তিনি সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন। এর পরে রয়েছে দক্ষিণাঞ্চলের হাইট ডি ফ্রান্স অঞ্চলের গভর্নর জেভিয়ার বেরট্রা। 59 বছর বয়সী সেন্ট্রাল রাইটের একজন শক্তিশালী নেতা তিনি। 2022 সালের নির্বাচনে প্রার্থিতা না পেলেও তার নাম আরও একবার আলোচনায় এসেছে।
সবশেষে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী এবং বার্কলেস ফ্রান্সের চেয়ারম্যান ফ্রাঁসোয়া ব্যারোয়েনের নাম। তিনি 1995 সাল থেকে ট্রয় শহরের মেয়র। 2012 সালে ইউরোপীয় সংকটের সময় তিনি অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। নাদিম মারজান, সময় সংবাদ। রান ফর দ্য আর্থ এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত হয়েছে হাফ ম্যারাথন প্রতিযোগিতা। নারী পুরুষ মিলিয়ে এবারের আসরে অংশ নেন প্রায় 700 দৌড়বিদ। আয়োজকদের মতো পরিবেশ বাঁচাতে অ্যাথলিটরাও বার্তা দিয়েছেন প্লাস্টিকের ব্যবহার কমানোর। আর এই আয়োজনে পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকায় প্রশংসায় ভাসিয়েছেন অ্যাথলেট এক্সের এমন উদ্যোগকে। চান এমন আয়োজনের ধারাবাহিকতা। পৃথিবীর জন্য মানুষ নাকি মানুষের জন্য পৃথিবী, এই বিতর্ক বহুদিনের। তবে পৃথিবী সুন্দর থাকলেই সুস্থ থাকবে মানুষ, এ নিয়ে নেই কোনো বিতর্ক। আর এই বার্তাটা পৌঁছাতেই খুব সকালে রাজধানীর হাতিরঝিলে হাজির হাজারো মানুষ। ঘড়ির কাঁটায় ভোর 6টা। 21 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয় রান ফর দ্য আর্থ ম্যারাথন 2024। কিছু অধম্য মানুষের পায়ের শব্দে ঘুম ভাঙে নিস্তব্ধ হাতিরঝিলের, যদিও তখনও গভীর ঘুমে আচ্ছন্ন বেশিরভাগ ঢাকাবাসী। ঠিকঠাক আর মোরা ভাঙেনি সূর্যেরও। অ্যাথলিট এক্সের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে এই হাফ ম্যারাথন প্রতিযোগিতা। উদ্দেশ্য পরিবেশ সুন্দর রাখতে প্লাস্টিকের ব্যবহার কমানোর বার্তা পৌঁছানো। অ্যাথলিটরাও প্রশংসায় ভাসিয়েছেন এমন উদ্যোগকে। এই প্লাস্টিক যত আমরা কম ব্যবহার করব, আমাদের পরিবেশকে তত আমরা ঠিক রাখতে পারবো। ছোট ছোট উদ্যোগ একটা বড় পরিসর গঠন করতে পারে। তো আমি মনে করি যে ওনারা একটা ছোট্ট পরিসর উদ্যোগ নিয়েছে এবং পাশাপাশি ওনাদের দেখে যদি আরও অনেকে এগিয়ে আসে তাহলে এটা আসলে বৃহত্তর পরিসরে কাজ করবে। এবারের এই আসরে অংশগ্রহণ করে প্রায় 700 অ্যাথলেট, যার মধ্যে কেউ প্রথম আবার কেউ দৌড়েছেন বিভিন্ন ম্যারাথন প্রতিযোগিতায়। ছিলেন শিশু ও বৃদ্ধরাও। পুরুষদের মতো দুই ক্যাটাগরিতে অংশ নিয়েছেন প্রায় শতাধিক নারী অ্যাথলেটও। জয় পরাজয়ের চেয়েও যাদের কাছে গুরুত্ব বেশি মনোবল বৃদ্ধি ও সুস্বাস্থ্যের। দৌড়ানো কিন্তু কারোর জন্যই অত বেশি মজার একটা জিনিস না। নিজেকে সারাক্ষণ বলতে হয় যে এক পা সামনে আরেক পা দিতে হবে, শেষ করতে হবে। তো এরকম ছোট ছোট জিনিসে যদি আমরা স্ট্রেংথটা বিল্ড আপ করতে পারি, আসলে লাইফের বড় ডিসিশন নিতে অনেক ইজি হয়ে যায়। প্রথম আসরে পুরুষ 21 কিলোমিটার ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ইমরান হোসেন, আর 7.5 কিলোমিটার প্রতিযোগিতায় বিজয়ী আশরাফুল আলম। নারীদের দুই ক্যাটাগরিতে প্রথম হয়েছেন পারুল দাস ও লিপা খাতুন। জীবনের জন্য দৌড় নিজের সুস্বাস্থ্য নিশ্চিতের তাগিদে যান্ত্রিকতা আর ব্যস্ততার সুযোগে শরীর জুড়ে বাসা বাঁধা মেদ আর রোগের রাজত্বকে বিদায় দিতে। তাই বেশি বেশি দৌড়ান, দেহের সঙ্গে সতেজ রাখেন নিজের মনকে। রাজধানীর হাতিরঝিল থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সীমান্তে আবারও ঝরল প্রাণ। পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশের মৃত্যু। মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 75 তরকারি কিনে না, তারপর 80টা 90টা 60টা নিচে পাওয়া যায় না। 800-1000 টাকা ইনকাম, তারা এই ঢাকা শহরে থাকা এবং খাওয়া খুবই কষ্টকর। বাজারে উচ্চমূল্যের কাছে অসহায় সাধারণ মানুষ। মূল্যস্ফীতির চাপ সামলাতে পণ্য সরবরাহে আমদানি বৃদ্ধির বিকল্প নেই মত অর্থনীতিবিদদের। ব্যয় সংকোচন নীতিতে চলার পরামর্শ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।